2013 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখন দেয়াল জুলুম মামলা হামলার সম্মুখীন হয়েছিলাম। 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, তখনও আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর, রাশেদ ফারুক, AVM সোহেল, জসিম, মশিউর এরা জেল জুলুম মামলা হামলার সম্মুখীন হয়েছে। তখন আমি দুঃসময়ে অত্যন্ত শক্ত হাতে কোটা সংস্কার আন্দোলনের হাল ধরেছিলাম। শেষ পর্যন্ত সরকারের হামলা মামলা উপেক্ষা করে আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি। আমাদের দাবি ছিল কিন্তু কোটা সংস্কার বাতিল নয়। সরকার যখন কোটা বাতিল করেছিল তখন আমাদের কাছে একটা সন্দেহ হয়েছিল। আমরা চেয়েছিলাম পানি, সরকার আমাদেরকে দিয়েছিল একদম শরবত। আমরা চেয়েছিলাম গাছের ফল, সরকার আমাদেরকে একদম গাছ সহ দিয়েছিল। এই জন্য আমাদের কাছে মনে হয়েছিল যে না, সরকার কোনো এক সময় এটা সরকার আদালতে রিট করে কী করতে পারে, এটা পুনর্বহাল করতে পারে। যাই হোক, 2024 সালের 5 জুন আদালতের রায়ের মাধ্যমে সরকার যখন কোটা পুনর্বহাল করে, তখন আমি 18 সালের কোটা সংস্কার আন্দোলনের আইন আদালত সেলের প্রধান সমন্বয়কারী হিসাবে, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে হাইকোর্টের NX ভবনের সামনে থেকে সর্বপ্রথম কোটা সংস্কার আন্দোলনের প্রথম কর্মসূচি ঘোষণা করেছিলাম। 18 এবং 24-এ যারা সহযোদ্ধা, আমাদের মধ্যে শুরুতে বিভিন্ন দ্বন্দ্ব ছিল, তফাৎ ছিল, কারণ তারা ছিল নতুন আন্দোলনকারী, আমরা ছিলাম প্রধান আন্দোলনকারী। আমাদের অভিজ্ঞতা ছিল অনেক, তারা আমাদের অনেক কথা অ্যাভয়েড করতে চাইছিল। শেষ পর্যন্ত বিভিন্ন ছাত্র সংগঠনের চাপে তারা আমাদের সাথে একত্রিত হয়। আমরা নতুন এবং পুরাতনরা সবাই মিলে আমরা একসাথে কোটা আন্দোলন শুরু করি। দেখেন, অনেকে বলা হয় আমরা নাকি শুধু কোটার জন্য আসতে না। আমি যখন 13 সালে কোটা আন্দোলন করি, আমি তখন ফার্স্ট ইয়ার। 18 সালে আমি যখন কোটা আন্দোলন তখন আমি সেকেন্ড ইয়ার। দেখেন, 18 সালে যখন আমি কোটা আন্দোলন করি তখন কিন্তু আমার চাকরির এই আবেদন করার কোনো সময়ই হয়নি। আমি কেন কোটা আন্দোলন গিয়েছিলাম, আমাদের একটা উদ্দেশ্য ছিল, আমরা যেহেতু বিএনপি জামাতের রাজনৈতিক কর্মীরা সরকার পতন করতে পারতেছিল রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, সেজন্য আমরা চেয়েছিলাম সাধারণ শিক্ষার্থীদের হাতে করে আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতনকে নিশ্চিত করতে। যেমনটা আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি মিলে 1996 সালে জনতার মঞ্চের মধ্য দিয়ে করেছিল। ঠিক 1996 সালে জনতার মঞ্চের আদলে 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে আমরা কোটা সংস্কার আন্দোলনকে এক দফা তথা সরকার প্রধান আন্দোলনের রূপ দিয়েছিলাম। অ্যাকশন। কোটা সংস্কার আন্দোলনের সময় যখন নেট শুরু করা হয় বা নেট বন্ধ করা হয়, আমরা তখন নোকিয়া মোবাইল ফোন ইউজ করতাম, ছোটো বাটন ফোন যেটা আমরা বলি। আসলে তেমন একটা ট্র্যাক করা যায় না, যার কারণে আমরা নিরাপদ ছিলাম। আমরা রাতে ঘুমাতাম না, আমরা দিনেই ঘুমাতাম, রাতভর আমরা বিভিন্ন কিছু যোগাযোগ করতাম। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল যেদিন দখল করা হয় 17 জুলাই, সেদিন আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেদিন ছাত্র মুক্ত করা হয়, ওই সময় আমরা কী করতাম, বাটন ফোনে যোগাযোগ করতাম যাতে পুলিশ ট্র্যাক করতে না পারে। আর দ্বিতীয় বিষয়টা, আমরা যেহেতু এর আগে আন্দোলন সংগ্রাম করছি, কাজে এটা আমাদের জন্য নতুন কোনো কিছু না, এটা আমাদের একটা অনেক পুরোনো অভ্যাস। এই 2018 সালে আমরা কোটা আন্দোলন করেছিলাম, নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, তখনই কিন্তু আমরা এই বাটন ফোনের মাধ্যমে পরস্পর যোগাযোগ করতাম, মেসেজ পাঠিয়ে দিতাম, আপনি শাহবাগে চলে আসুন, রাজভাস্কর্যে চলে আসুন, প্রেস ক্লাবে চলে আসুন। অনেক সময় দেখতাম যে রাজভাস্কর্যে গিয়ে দেখি ছাত্রলীগ, তাহলে আমি কী করতাম, আবার বাটন ফোনে মেসেজ দিতাম যে আপনি রাজভাস্কর্য থেকে শাহবাগে চলে আসুন। এমনকি এটা শুধুমাত্র আন্দোলনকারীদের মধ্যে নয়, এটা কিন্তু মিডিয়া কর্মীদের ক্ষেত্রে থাকে। আমরা মিডিয়া কর্মীদের সাথেও ঠিক একইভাবে আমরা যোগাযোগ করতাম। এই সময় আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন এমবেসি লোকদের সাথে যোগাযোগ করতাম। তবে আমরা সরাসরি কোনো হাই প্রোফাইল ব্যক্তি যোগাযোগ করতাম না, যাতে আন্দোলনের রাজনৈতিক কানেকশন করতে পারি। দ্বিতীয় বিষয়টা হলো, আমরা আমাদের আন্দোলনে এমন কোনো ব্যক্তিকে সম্পৃক্ত করি না যারা আন্দোলনটা রাজনৈতিক ট্র্যাক লেগে যায়। আমরা অনেক বিষয়ে একটু কেয়ারফুল ছিলাম। কারফিউর সময় যখন সেনাবাহিনী মোতায়েন করা হয় 19 জুলাই 2024, আমরা যখন রাতে টেলিভিশন দেখলাম যে সরকার কারফিউ জারি করবে, এটা আমাদের কাছে একটা নতুন বিষয় ছিল যে কারফিউ জারি করা। আমরা এর আগে দেখতাম যে সরকার কোনো বড় আন্দোলন হলে একটা সুচলিতরা জারি করতো, কারফিউ জারি করবে এটা আমরা আসলে খুব একটা আমাদের তেমন খুব একটা কী বলে আন্দাজ করতে পারিনি। যখন এই কারফিউ জারি করা হয় তখন আমি বিদ্যার আশ্রয় দলের সাথে যোগাযোগ করলাম। তখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তখন ইন্ডিয়ায় ছিল, আমি তার সাথে যোগাযোগ করছিলাম, বলছিলাম যে এই আন্দোলনে যদি বিএনপি মাঠে না নামে তাহলে এই আন্দোলন ঠিকই এখানে কঠিন হবে। শিক্ষার্থীদের স্বার্থ হচ্ছে কোটা, আর আমাদের স্বার্থ হচ্ছে শিক্ষাপত্র আন্দোলন। কাজেই
সরকার পথের আন্দোলন করতে হলে বিএনপিকে এই মুহূর্তে রাস্তায় নামতে হবে। সালাউদ্দিন আহমেদ বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর পরের দিন আমরা দেখেছি সমগ্র বাংলাদেশে ছাত্র যুব স্বেচ্ছাসেবক দল এই বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা রাজপথে জীবন বাজি রেখে লড়াই সংগ্রাম করেছিলাম। একটা পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে সেনাবাহিনী আমাদেরকে গুলি করতেছে না, সেনাবাহিনী আমাদের কোনো ক্ষেত্রে হেল্প করতেছে। আমরা এটাও শুনতে পাচ্ছিলাম যে সেনাবাহিনী এই আন্দোলনের জনগণের বিপক্ষে দাঁড়াবে না। তখন আস্তে আস্তে আন্দোলন শুরু হতে লাগলো, নাহিদের বাবার আধিনাম দেওয়া শুরু করলো। এর একটা পর্যায়ে কারফিউ রাখা অবস্থায় আন্দোলন টিকিয়ে রাখার জন্য আমরা বিভিন্ন বাম সংগঠন থেকে জড়ো করলাম। কারণ কি, কারফিউর সময় যখন হুজুর দাড়িওয়ালা টুপিওয়ালা খান দেখতো, পুলিশ তাকে হ্যারাসমেন্ট করতো। এই জন্য আমার কাছে মনে হয়েছিল যে না, এখন দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুরের পরিবর্তে ডুম তবলা হারমোনিয়াম বাজানো বামদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা জাতীয় প্রেস ক্লাবে গানের মিছিল আয়োজন করেছিলাম, দ্রুহযাত্রা থেকে শুরু করে বিভিন্ন কিছুতে আমরা সম্পৃক্ত ছিলাম। এভাবে 24-এর আন্দোলন আমরা কোটা সংস্কার আন্দোলনকে সরকার পথের আন্দোলনে পরিণত করেছিলাম। ধন্যবাদ।